গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমা এডু ক্লাসেস। দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে সেন বংশ এবং তার পরবর্তী যেগুলো আছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে, সেটা আমি পড়াবো। তো আজকে দেখো চ্যাপ্টারটা আজকে পুরোটাই কমপ্লিট করব। তো দেখো, প্রথমেই সেন বংশ সম্পর্কে জেনে নেবো। তো দেখো, বাংলায় সেন রাজাদের শাসনকাল। তো আমরা যদি দেখি সেনরা কোথায় বসবাস করত, তো সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে, অর্থাৎ মহীশূর এবং তার যে আশেপাশে এলাকা, সেই অঞ্চলটাই ছিল সেন রাজাদের আদি নিবাস। তো দেখো, সেন যদি বংশটা দেখি, তো সেন বংশের প্রতিষ্ঠাতা আমরা হেমন্ত সেনকে ধরবো। ঠিক আছে, সামন্ত সেন 11শো শতাব্দীর মাঝামাঝি সময় করে আসে এবং তার ছেলে হেমন্ত সেনকে নিয়ে কিছু আশেপাশের যে এই যে দক্ষিণ ভারতের যে অঞ্চলটা আছে সেখানে আধিপত্য জমায়। তারপরে হেমন্ত সেন হচ্ছে আনুমানিক এই 1095 থেকে 96 এই সময়কালের বিলং করতো। তো হেমন্ত সেনের পরবর্তী তার ছেলে, ঠিক আছে, বিজয় সেন, আনুমানিক 1096 থেকে 1158 পর্যন্ত তিনি শাসন করেন। যদি দেখি, হেমন্ত সেন হচ্ছে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, কিন্তু যদি তোমাকে প্রশ্ন দেয় যে প্রকৃত প্রতিষ্ঠাতা সেন বংশের, তাহলে কিন্তু উত্তরটা হেমন্ত সেন হবে না, সেটা হবে বিজয় সেন। ঠিক আছে, কারণ এই যে বংশটা সেন বংশ, সেটার ভালোভাবে আর কি বিস্তার, প্লাস হচ্ছে গিয়ে মানে সবকিছু আর কি মানে ভালোভাবে দাঁড় করানো, এটা কিন্তু বিজয় সেনই করেছিলেন। তো সেই জন্য তাকেই ক্রেডিটটা দেওয়া হবে। তারপরে বিজয় সেনের পরে বল্লাল সেন তার ছেলে, ঠিক আছে, আনুমানিক 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। বল্লাল সেন সম্পর্কে একটু আমি বলবো। তারপরে দেখো, লক্ষণ সেন আছে, তারই পুত্র, আনুমানিক 1179 থেকে 1206। তোমাদের এই ক্রোনোলজিটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সহজেই কে আসে তারপরে কে আসে এগুলো তোমরা মনে রাখতে পারবে। এটার জন্য আমি পাল বংশেরও একটা ক্রোনোলজি আগের দিন বলেছিলাম, যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও। দেখো, এবার বল্লাল সেন সম্পর্কে যদি পড়ি, বল্লাল সেন ছিলেন সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি প্রথম কৌলিন্য প্রথাটা প্রবর্তন করেন, ঠিক আছে, আর বিক্রমপুরকে কেন্দ্র করে শাসন করেন। আর তিনি দুটো বিখ্যাত বই লিখেছিলেন। সেই দুটো বইয়ের নাম হচ্ছে, একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। ঠিক আছে, দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। দেখো, ত্রিশক্তি নামে কি ত্রি আছে, ত্রি মানে হচ্ছে তিনজনকে বোঝাচ্ছে। তো তিনটে আলাদা আলাদা শক্তি বা তিনটে আলাদা আলাদা বংশের মধ্যে যে লড়াইটা বা সংগ্রামটা, সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। তো দেখো, কোন কে দখল করতে পারবে, এইটাকে কেন্দ্র করে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট, এই যে তিনটে বংশ, এই তিনটে বংশের মধ্যে টানা প্রায় 200 বছর একটা সংগ্রাম বা লড়াই চলেছিল, যেটাকেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এবার দেখো, তোমাদের মনে কোশ্চেন হতেই পারে যে ত্রিশক্তি সংগ্রাম তো হলো তিনটে বংশের মধ্যে, কিন্তু এই যে কনৌজ দখলকে কেন্দ্র করে, তো কনৌজ দখল নিয়ে কেন এত উঠে পড়ে গেল? তার একটাই কারণ হচ্ছে, হর্ষবর্ধনের সময়কাল থেকেই কনৌজ অবস্থানগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তার কারণ হচ্ছে, যে কনৌজকে নিয়ন্ত্রণ করতে পারবে, গাঙ্গে উপত্যকা তার দখলেই আসবে, এটা ওরা বুঝতে পেরেছিল। আর এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য, এটা কিন্তু আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। তো এই যে কনৌজ, তো এই কনৌজকে সেই জন্যই এই তিনটে বংশ দখল করতে চেয়েছিল। এবং এই তিনটে বংশের মধ্যে একটা 200 বছর ধরে, মানে এরকম না যে 200 বছর ধরে মানে প্রতিদিনই যুদ্ধ চলছে, মানে কেটে কেটে এরকম যুদ্ধ চলেছিল। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এবার দেখো, রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট হচ্ছে দাক্ষিণাত্যের শাসক ছিলেন এরা। আর এদের মধ্যে একজন নেতা ছিলেন যার নাম হচ্ছে দন্তি দুর্গ। তো এই রাষ্ট্রকূটের যে হচ্ছে দন্তি দুর্গ কি করেছিল, চালুক্য বলে একটা বংশ ছিল, সেই চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। দেখো, এবার আমরা পড়বো দক্ষিণ ভারতের চোল শক্তি। এটা কিন্তু তোমাদের এক্সামের পার্সপেক্টিভে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, চোল জায়গা কোনটা, মানে চোলদের রাজত্ব কোন জায়গায় ছিল না, কাবেরী এবং তার যে শাখা পোশাখা ছিল, তার যে শাখা নদী ছিল, তো তার বদ্বীপকে ঘিরেই চোল রাজ্য গড়ে উঠেছিল। এবার সেখানকার যে রাজা ছিল মুট্টাবাইয়া, সেই মুট্টাবাইয়াকে সরিয়ে দেয়, মানে হারিয়ে দেয় কোন রকম যুদ্ধে, দিয়ে বিজয়ালয় কি করে না চোল রাজ্যটা প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে? তা বিজয়ালয় 846 থেকে 871 পর্যন্ত রাজত্ব করেন, মানে 846 খ্রিস্টাব্দে চোল রাজ্য প্রতিষ্ঠা হয়। এর থেকে তোমরা এটাই বুঝতে পারছো।
এবার দেখো, এই যে চোল রাজ্য, এই চোল রাজ্যের রাজধানী তৈরি হয় কোথায় না, বলছে তাঞ্জাভুর বা তাঞ্জোর, এই যে জায়গাটা আছে এই নামে এক নতুন নগরী তৈরি হয়, যেটাই চোলদের রাজধানী ছিল। তারপর 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজা বর্তমান যে কেরল, তবে তামিলনাড়ু, কর্ণাটক আছে, সেই কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল রাজ্যের প্রতিপত্তিটা বাড়ান। ঠিক আছে, মানে চোল রাজ্যের মানে যেটা বিস্তার সেটা তিনি করেন অনেকটা জায়গা জুড়ে। এবার এই যে প্রথম রাজ আছে বা রাজরাজা আছে, তিনি মানে তার পুত্র কি, তার পুত্রের নাম হচ্ছে প্রথম রাজেন্দ্র। প্রথম রাজেন্দ্র রাজত্ব করেছিল 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রথম রাজেন্দ্র কল্যাণী, যিনি চালুক্য আর কি, চালুক্য শক্তি, কল্যাণী সেই চালুক্য শক্তিকে পরাজিত করেন এবং কি করেন, বাংলাদেশ এই বাংলার যে পাল বংশ ছিল সেই পাল বংশের বিরুদ্ধেও কিন্তু এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে দেন। মানে ব্যাপারটা হচ্ছে আহ যে যিনি প্রথম রাজেন্দ্র হচ্ছেন তিনি গঙ্গা জল আনতে গিয়েছিলেন, তো সেখানে আর কি বাধা দিয়েছিল পালরা, তো সেই জন্য সেই বাধার রুখতে তিনি মানে যুদ্ধ করেছিলেন এবং তারপরেই তিনি কি গঙ্গাই কোন্ডচোল নামে উপাধি ধারণ করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গঙ্গাই কোন্ডচোল, এটা তোমরা মনে রাখবে। এবার তারপরে দেখো আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রথম যে রাজারাজ বা রাজরাজা আর হচ্ছে রাজেন্দ্র চোল, এরা দুজনেই কিন্তু দক্ষ নৌবাহিনী তৈরি করেছিলেন। এর কারণ কি না, এর ফলেই কিন্তু কি হয়েছিল না, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো ছিল তাদের সঙ্গে ভারতীয় বাণিজ্যকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছিল, মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব ছিল। তো এই হচ্ছে পুরো একজন দক্ষিণ ভারতের চোল শক্তি সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।